দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন চীনের, জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চাইছে ভারত। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোট ১৪ এপ্রিলের মধ্যে প্রতীক নিয়ে সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে আরও চমক দেখাবে জামাত, মনোনয়ন তালিকায় অভিজ্ঞ ও জনপ্রিয়রা। ব্যাংকিংয়ে আস্থা ফেরাতে খেলাপি ঋণ উদ্ধার ও পাচার হওয়া অর্থ ফেরানো জরুরি বলছে সিপিডি। এবারে পুরো আয়োজন। বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস ও সমর্থন করছে চীন। এদিকে ঢাকা দিল্লি ঐতিহাসিক বন্ধুত্ব এবং জনগণ কেন্দ্রিক সম্পর্ক নতুন সরকারের সময় এগিয়ে নিতে চাইছে ভারত। রবিবার নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারত, চীন, পাকিস্তান এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা। সকলেই নিজ নিজ দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা উবায়দের সঙ্গে রবিবার সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করেছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগিরই চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন করে চীন। বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা সহ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বেইজিং একটি উন্নত ভবিষ্যতে স্বপ্ন দেখে। বাংলাদেশ প্রথম নীতিকে সমর্থন এবং বর্তমান সরকারের সঙ্গে সব খাতে সহযোগিতা সম্প্রসারণে প্রস্তুত চীন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। দুই দেশের জনগণের স্বার্থকেন্দ্রিক আলোচনার মধ্যে ভিসাও রয়েছে বলেও জানিয়েছেন প্রণয় ভার্মা। ইতিবাচক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায় নয়াদিল্লি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও বৈঠকে তুলে ধরেছি। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেননি পাকিস্তানের হাইকমিশনার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার সকাল 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর অফিসে যান। মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে এ সময় স্বাগত জানান। সরকার প্রধানের দায়িত্ব হস্তান্তরের 4 দিন পর রবিবার ইউনুস সেন্টারে কাজে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনুস সেন্টারে যান তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন পুরনো সহকর্মীরা। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার এবং প্রসারে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং রিসোর্স সেন্টার হিসেবে কাজ করছে ইউনুস সেন্টার। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনুস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে 2024 সালের 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। বগুড়া 6 উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের পুনর্নির্বাচন 14 এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা সংসদ ঠিক হবার পর সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানিয়েছেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনটি ছেড়ে দিলে তা শূন্য হয়। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি।
রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোট গ্রহণ শেষ করতে চায় কমিশন। উপনির্বাচনে থাকবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি। তিনি জানান, বিগত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে সম্পন্ন করার আইন করেছে। সেটি আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশ হচ্ছে কিনা কিংবা কোনো পরিবর্তন আসছে কিনা তার উপর ভিত্তি করে সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ নেবে ইসি। পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। এছাড়া আইন অনুযায়ী শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করা হবে এবং শিগগিরই তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি। ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মূলত ধরে জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে চমক রাখবে জামাত ইসলামী। সেই লক্ষ্যে অভিজ্ঞ এবং জনপ্রিয় ব্যক্তিদেরকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে এই দলটি। এছাড়া সংসদের প্রথম অধিবেশনের আগেই বিরোধী দল হিসেবে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এখন কার্যত চালাচ্ছেন আমলারা। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। কাউন্সিলর অফিস থেকে নাগরিক সেবার কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে আঞ্চলিক অফিসগুলোতে। এই রদবদলে অনেকটাই স্থবির বিভিন্ন নাগরিক সেবা, থমকে গেছে উন্নয়ন কাজও। এমন পরিস্থিতিতে সফলভাবে সম্পূর্ণ হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সরকার দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেয়ায় নড়েচড়ে বসেছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী। এ নিয়ে কাজও শুরু করেছে তারা। সাংগঠনিকভাবে যাদের একটা জনপ্রিয়তার বিষয় আছে, আর পাশাপাশি মাঠ পর্যায়ে আমরা দেখছি যে কাকে দিলে তিনি সেখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই দুটো বিষয়কে সামনে রেখে আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং এটা হয়তো সিটি কর্পোরেশনগুলো আমরা হয়ে যাবে আগামী এই মাসের মধ্যেই আমরা একটা রেজাল্ট পাবো। আমাদের ফলাফলটা চলে আসবে কাকে আমরা দিলে ভালো হবে। আর বাকি যেগুলো আছে উপজেলা বা পৌরসভা ইত্যাদি ইত্যাদি, এগুলোতে একটু সময় লাগবে। এটা মার্চ মাসের হয়তো প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফাইনাল হবে। সংসদের সংরক্ষিত নারী আসনের বিষয়ে কি ভাবছে জামায়াত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। মহিলা আসনটা এখন আমরা আলোচনা করি নাই, যেহেতু সামনে অধিবেশন আছে 12 তারিখ, তো এর মধ্যে আমরা বসে এই বিষয়টা ফাইনাল করে নেব। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার স্থানীয় সরকার কাঠামোতে নিজেদের জনপ্রিয়তার শীর্ষে ধরে রাখতে চায় জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে খেলাপি ঋণের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকার সহায়তা দিলে বাজেটের উপর চাপ পড়বে, বাড়বে মূল্যস্ফীতি, কমবে টাকার মান। এই অবস্থায় খেলাপি ঋণ উদ্ধার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা জরুরি। এজন্য বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন দিয়ে ব্যাংক রিফর্ম কমিশন গঠন এবং ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। 2025 সালের নভেম্বরে গণমাধ্যম প্রকাশিত সংবাদে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বিতরণকৃত মোট ঋণের 34% বেশি, যার পরিমাণ 6 লাখ কোটি টাকার ওপরে। এ অর্থ 19টি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্ট। প্রতিবেদনে বলা হয়, সরকারি সহায়তা না পেলে ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না। সিপিডি বলছে, সরকার এটা করতে গেলে জাতীয় বাজেটের ওপর চাপ পড়বে। বিএনপি কিন্তু তার নির্বাচনকালীন ইশতেহারে বলেছেন যে অন্তত ইসলামী ব্যাংকগুলো থেকে যে অর্থ চলে গেছে আমানতকারীদের, এইটা তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এখন এটা বাজেটের উপর একটা বড় চাপের তৈরি হবে আর কি। এটা আমাদের হিসেবে অন্তত ওই 5টি ব্যাংক যেটা এক হলো, সেখানে তো প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো দিতে হতে পারে সরকারকে যদি অর্থ ফেরত না আনা যায়। আবার অন্যান্য ব্যাংকের ভিতরেও এই রকম পরিস্থিতি আছে।
অর্থনীতিবিদরা বলছেন খেলাপি ঋণ আদায়ে বন্ধকীকৃত সম্পত্তি বিক্রি, আইনি ব্যবস্থা সংস্কার এবং এজেন্সি নিয়োগ সহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার এবং একই সঙ্গে কর্মপরিকল্পনার পাশাপাশি সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা সময়সূচি প্রয়োজন এবং সেখানে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা কর্মসূচি তৈরি করতে হবে। সবাইকে নিয়ে আসলে এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। তারা বলছেন দ্রুত খেলাপি ঋণ আদায় না হলে ব্যাংকে অস্থিরতা বাড়বে, নষ্ট হবে গ্রাহক আস্থা। পরিস্থিতি সামাল দিতে সরকার বাড়তি টাকা ছাপালে মূল্যস্ফীতি বেড়ে যাবে, অবমূল্যায়ন ঘটবে টাকার। পুরো একটা যে আর্থিক খাত সেটা কিন্তু অচল হয়ে গেছে প্রায়, এবং এত বিপুল পরিমাণে ব্যবসার খরচ কেন? তার কারণ এখানে সুদের হার অনেক বেশি এবং বাংলাদেশকে আসলে বছরের পর বছর ধরে একটা সংশোধনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করতে হচ্ছে। কারণ হলো যে এই বিপুল পরিমাণে খেলাপি ঋণ। যে খারাপ ঋণগুলো এখান থেকে যথাসম্ভব এটাকে উদ্ধারের চেষ্টা এবং অর্থ পাচার ফেরত আনার প্রচেষ্টা করা, এটা ক্ষেত্রে এক ধরনের কারিগরি দিক আছে, আর একটা হলো আইনি দিক আছে। তো কারিগরি দিকটা হয়তো কেন্দ্রীয় ব্যাংক নেতৃত্ব দিবে, কিন্তু আইনি জায়গাগুলোতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা লাগবে। দেশের অর্থনীতি সঠিকভাবে এগিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার বলে মনে করেন তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। বিপণী বিতানে শিশু এবং নারীদের সমাগমে খুশি বিক্রেতারা। চলতি বছর রমজানের শুরু থেকেই ক্রেতাদের সরব উপস্থিতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তাদের। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠতে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলো। কসমেটিক্স ও অলংকার সহ শিশু ও নারীদের কেনাকাটায় রোজার শুরুর মূল আকর্ষণ। মার্কেটে ক্রেতাদের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন বিক্রেতারা। রোজার শুরু থেকেই ক্রেতাদের পদচারণায় নতুন উদ্যোক্তাদের পাশাপাশি পুরনো ব্যবসায়ীরাও বেচা বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। এই 15-20 দিন আগে থেকে আমাদের সেল ভালো শুরু হয়ে গেছে। এখন আগের থেকে অনেক কালেকশন ভালো আমাদের, আর বেচা বিক্রিও ভালো, কাস্টমারের কমতি নাই। নির্বাচনের আগে কয়েকদিন খারাপ ছিল বাজারে, এখন আশা করি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আগামীতে আরও ভালো হবে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি মার্কেটের নতুন উদ্যোক্তা। ক্রেতারা বলেন শুরুতে ঈদ উপহার ও ছোট শিশু কিশোরদের প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন। নিজেদের কেনাকাটার পর্বটা রোজার মাঝামাঝিতে শুরু করার কথা জানান তারা। ঈদ ছাড়া যা দাম থাকে ডাবল দাম করছে। পরিবারের আত্মীয় স্বজনের জন্য কিনেছি, এখনো নিজের জন্য কিছু কেনা হয় নাই। কিছুটা না, অনেকটা বেশি চায়, আবার কিছু ক্ষেত্রে ঠিক আছে, মানে একটু কমায় রাখলে ভালো হয়, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হয়। আজকে আসছিলাম ফ্যামিলির জন্য কেনার জন্য, তো ফ্যামিলির শপিং শেষ, এখন আছে আমার ম্যাডামের একটা ড্রেসের জন্য আসছি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ আনন্দকে সামনে রেখে দরদাম করেই পছন্দের পণ্য কিনছেন তারা। বিপরীতে ব্যবসায়ীরা বলছেন ভারতীয় বর্ডার বন্ধ থাকায় দাম কিছুটা বাড়তি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রাজধানীর যাত্রাবাড়িতে রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় ইমাম হোসেন তাইমের জীবন। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে 20 জুলাই ঘটে মর্মান্তিক এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও। তাইম হত্যাকাণ্ডের দায়ে বিচারের মুখোমুখি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রবিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আগামী 29 মার্চ শুরু হবে মামলাটির সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছেন। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন 2 জনের সাক্ষ্য নেওয়া হয়। গণ অভ্যুত্থানে আহত ইমরান হোসেন এবং শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। মোহাম্মদ ইমরান হোসেন তিনি
19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি ঢাকাতে কাজ করেন প্রায় 40 বছরের উপরে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন, যেহেতু 40 বছর উনি মিরপুর 10 নম্বরেই থাকেন। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। কার হাতে কী অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে। সাক্ষীদের দেওয়া তথ্যের সাথে আসামিদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে কারফিউ যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কারফিউ ডিক্লেয়ার করার সাথে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক ওনাদের পরামর্শ ছিল তৎকালীন সরকার প্রধানের কাছে। তো আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই এবং এই কারণে আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনাটা সঠিক নয়। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় হত্যা ও চুরির ঘটনায় গৃহকর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃতরা হলেন গৃহকর্মী বিলকিস বেগম এবং চোরাই স্বর্ণ ক্রয়কারী জুয়েলারি দোকান মালিক রবিউল আউয়াল। রবিবার সকালে রাজধানীর আগারগাঁও পিবিআই কার্যালয়ের সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক এনায়েত হোসেন মান্নান জানিয়েছেন, গ্রেপ্তার গৃহকর্মী খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে 11 ভরি স্বর্ণ এবং 1 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত ওষুধ প্রয়োগে মারা যান গৃহকর্ত্রী আয়েশা আক্তার। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে। তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারির বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট অফিসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 1952 সালে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারিতে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নানা কর্মসূচি আয়োজন করা হয়। হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি আলোচনা সভা আয়োজন করা হয়। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ইতালির রাজধানী রোমের আইজাক রবিন পার্কে স্থায়ী শহীদ মিনারে ফুল অর্পণের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ান নাগরিকদের অনেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন। সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, ইইউ ও ইউএন সহ বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের বাসভবনের নিরাপত্তা বেষ্টনীতে ঢোকায় একজনকে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রবিবার সকালে
সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবন মারে লাগোর উত্তর গেটের কাছে ওই ব্যক্তিকে একটি শটগানের মতো অস্ত্র ও একটি জ্বালানি ক্যান সহ অবস্থান করতে দেখা যায়। পাম বিচ কাউন্টি শেরিফের একজন ডেপুটি ওই ব্যক্তির মুখোমুখি হন এবং সংঘর্ষের সময় গুলি চালানো হয়। নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তার বয়স 20 বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না, তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। আবারও বড় পরিসরে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে ইরানের শিক্ষার্থীরা। শনিবার রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী মিছিল বের করেন। সেখানে সরকারপন্থী সমাবেশকারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলেও বিক্ষোভের খবর মিলেছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। স্থানীয় সময় রবিবার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী 7টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে এই হামলা পরিচালনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে তালেবান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের বিমান হামলায় 17 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 11 জনই শিশু। এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। স্কুল পর্যায়ে 5টি খেলাকে বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো নিয়ে দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়াঙ্গন নিয়ে লক্ষ্য এবং পরিকল্পনার বিষয়টি সাংবাদিকদের অবহিত করেছেন। এরপর জেলা ক্রীড়া সংস্থা নিয়ে সাংবাদিকদের মতামত তিনি শুনেছেন। জাতীয় ক্রীড়া পরিষদে অধিভুক্ত ফেডারেশন অ্যাসোসিয়েশনের সংখ্যা এই মুহূর্তে 52। এত সংখ্যক ফেডারেশনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকরা বিগত এক যুগের জাতীয় এবং আন্তর্জাতিক ফলাফল বিশ্লেষণ করে অগ্রাধিকার তালিকা করার পরামর্শও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 3 মার্চ শক্তিশালী চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। তার আগে হাতে 10 দিনের মতো সময় পাচ্ছে ফুটবলাররা। মেগা এই টুর্নামেন্টের আগে বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের মেয়েদের, হয়নি সেই অনুযায়ী মানসম্মত ক্যাম্পও। তাই সিডনিতে এশিয়ান কাপ শুরুর আগের কয়েকদিন কাজে লাগাতে চান পিটার বাতলার। মাঠে অনুশীলনের পাশাপাশি জিমেও অনুশীলন করেছেন আফিদারা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন চীনের, জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চাইছে ভারত। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে ভোট 14 এপ্রিলের মধ্যে প্রতীক নিয়ে সিদ্ধান্তের পর স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে আরও চমক দেখাবে জামাত, মনোনয়ন তালিকায় অভিজ্ঞ এবং জনপ্রিয়রা। ব্যাংকিংয়ে আস্থা ফেরাতে খেলাপি ঋণ উদ্ধার এবং পাচার হওয়া অর্থ ফেরানো জরুরি বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দর্শক, এই ছিল এখনকার মতো রাতের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।